ওকে, তাহলে একটা চার্জ পার্টিকেলকে কিভাবে মানে একটা সিস্টেমের ভিতর দিয়ে মুভ করাতে হবে সেই জিনিসটা এইটার মধ্যে আছে, এই টপিকটার মধ্যে। তো এখানে দেখো এই যে তোমরা ফিগারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হলো একটা ফিগার, একটা ইলেকট্রনকে একটা চেম্বার থেকে এটাকে তোমার ফায়ারিং করা হয়, এই যে এটাকে ফায়ারিং করা হয়। ফায়ারিং করলে এটা তো এইভাবে তো ঘুরে যায় না, হ্যাঁ, যেহেতু এটা মধ্যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুইটাই আছে এখানে, তো এটা যখন এইভাবে মুভ করে এখানে এইটাকে মুভ করার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে ইউজ করা হয়। ম্যাগনেটিক ফিল্ডের অ্যাট্রাকশনের কারণে চার্জটা তখন ঘুরে যায়, এটা এইভাবে ঘুরে যায়। হ্যাঁ, এটা তোমরা একটা নাম শুনে থাকবে যেটাকে বলা হয় হেলমস কয়েল। হেলমস কয়েল, যেটা আমরা যদি একটু দেখি এখানে, যদি হেলমস কয়েল বানানটা হয়তো ভুল হতে পারে আমার, এই যে হেলমস কয়েল। এখানে দেখতে পাচ্ছ, এটা এইরকম একটা সার্কিটের ভিতর দিয়ে তোমরা ইলেকট্রনটাকে পাস করা হয় আর কি। এখন যেহেতু মাঝখানে ইলেকট্রনটাকে যখন ইনজেক্ট করা হয় তখন এই হেলমস কয়েলে এগুলো হলো তোমার ম্যাগনেটিক কয়েল, তার পেঁচানো আছে, এখানে হাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। তো এর ভিতরে ইলেকট্রনটা তখন এই সার্কেলের ভিতরে মুভ করে। তো এখানে তোমরা হেলমস কয়েলের প্র্যাকটিক্যালের মাধ্যমেও এই ইলেকট্রনের চার্জ বা অন্যান্য জিনিসগুলিকে ক্যালকুলেশন করা যায়। সাধারণত বিএসসি আন্ডার গ্রাজুয়েট ল্যাবরেটরিতে এটা মানে ইউজ করা হয় আর কি, ছেলেদের মানে বোঝানোর জন্য আর কি। এই যে এখানে হ্যাঁ ডেমনস্ট্রেশন আছে যে কিভাবে তোমার ম্যাগনেটিক ফিল্ড হেলমস কয়েলের ভিতর দিয়ে কাজ করে। হ্যাঁ, তো তোমরা যারা যেহেতু এমএম এর স্টুডেন্ট, তোমাদের এই জিনিসগুলি ভালো করে পড়তে হবে, জানতে হবে, যারা মানে ভবিষ্যতে রিসার্চ ওরিয়েন্টেড থাকতে চাও আর কি। হ্যাঁ, তো আমরা এই হেলমস কয়েলের ভিতর দিয়ে যখন ইলেকট্রনটাকে পাস করা হয়, মানে তখন এই ইলেকট্রন যদি কোনো প্রকার ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ কয়েল দুইটা যদি না থাকতো তাহলে ইলেকট্রন কিন্তু সোজা চলে যেত এইভাবে, তাই না? এখানে তখন আর তার উপরে কোনো ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে না, ফলে সে সোজা চলে যেত। এখন যেহেতু তার উপর একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে, ফলে এটা মানে আস্তে আস্তে ডেভিয়েটেড হয়ে এরকম করে বেঁকে যাচ্ছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের কারণে এটা ঘুরে যাচ্ছে। তো এখানে এইটা এখানে এটা এরকম হেলিক্যাল অর্থাৎ স্পাইরাল পথ এখানে এরকম করে তৈরি হচ্ছে, এবং এখানে পরবর্তী ধাপে যদি তার এই রেডিয়াসটুকু জানা যায় এবং অন্যান্য ক্যালকুলেশনগুলি আমরা করতে পারি এখানে ইজিলি, তো সেটা করতে যে অর্থাৎ এর রেডিয়াসটুকু হলো তোমরা এইরকম করে আমরা যদি দেখি, এখান থেকে হুট করে হয়তো রেডিয়াসটা নিয়ে আসছে, মনে হয় যেন রেডিয়াসটা কোত্থেকে নিয়ে আসছে। তার আগের যে ক্যালকুলেশনটা, এটা যেই সার্কুলার পথে মুভ করতেছে সেই সার্কুলার পথের ক্ষেত্রে তার যে ফোর্সটা তোমরা জানো F = mv²/r, জানো এটা F = mv²/r। বৃত্তাকার পথে চলমান কোনো চার্জ আর ভেলোসিটি যদি b হয়, লিনিয়ার ভেলোসিটি যদি b হয়, তার ভর যদি হয় m, সেই ক্ষেত্রে তার ফোর্স হলো mv²/r। তাহলে এখানে b²/r কি জিনিস কে বলবা? এটা কেন্দ্রমুখী ত্বরণ centripetal acceleration. Centripetal acceleration. এটুকু সমান কত? কেন্দ্রমুখী ত্বরণ, তাই না, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আমরা এই যে ফিগারটার কথা বলতেছিলাম সেটা তোমরা শুরু করবা কিভাবে তোমার গানের মধ্যে একটু ইনজেক্ট করলো, এটাকে এখানে তখন এটা ওই যে আমরা যে হেলমস কয়েলটা দেখালাম এখানে, এই যে হেলমস কয়েল, এই কয়েলের কারণে দুইটা কয়েলের কারণে এখানে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তখন ইলেকট্রনটা আর সোজা না গিয়ে তখন এটা সার্কুলার পথে মুভ করতে শুরু করে। তো এখানে এই ইলেকট্রন গান থেকে ইলেকট্রন বের করার ফলে তার উপরে যদি ম্যাগনেটিক ফোর্স কাজ করে, তাহলে তার ভেলোসিটি ম্যাগনেটিক ফিল্ডের সাথে তখন একটা পারপেন্ডিকুলারলি ইচ আদার। এটা হয়তো আমি 3D পিকচারটা দেখাতে পারলে তোমাদের বুঝতে সুবিধা হতো। তো ফলে
এখানে এই ইলেকট্রনটা সার্কুলার পথে মুভ করে, তো সার্কুলার পথে মুভ করতে যায় এই সার্কুলেটিং ইলেকট্রন তৈরি হচ্ছে, তোমার পরস্পরের সাথে তোমার এই চেম্বারের ভিতরে কলিশন হয়, তো কলিশন হইলে সেখানে আমার তাহলে এই মুখ করতেছে, আর একটা হলো আমার এই ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে তার উপরে, যে ম্যাগনেটিক ফিল্ড থাকার ফলে। তো দুইটা বল যেহেতু এটা একটা সাম্যাবস্থা বিরাজ করতেছে এখানে, দুইটা বল সাম্যাবস্থা বিরাজ করলে অবশ্যই দুইটা বল সমতা বিধান করবে, ফলে এখান থেকে দুইটা বল থেকে আমি এই এই কেন্দ্রমুখী বল এবং তার যে ম্যাগনেটিক ফোর্স, এই দুইটাকে ইকুয়েট করে এখানে যে আমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ রেডিয়াস, সার্কুলার পথের যে রেডিয়াস, অর্থাৎ সার্কুলেটিং ইলেকট্রনের যে কতটুকু রেডিয়াস তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা কোন একটা চার্জকে মুভ করলে তার উপরে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তার জন্য যে সার্কুলার পথে মুভ করবে সেই সার্কুলার পথের মান হলো এটা। এখান আমাকে একজন যদি খুব স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে সার্কুলার পথটা কি ছোট হবে না বড় হবে? ছোট হবে। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে তো বি বেশি, তাহলে ছোট হবে। দেখো এখানে প্যারামিটারটা খেয়াল করো, এম আর কি হচ্ছে ভেলোসিটি এবং ফোর্স, ঠিক আছে? তো অর্থাৎ ভেলোসিটি যদি বেশি হয়, এটা স্বাভাবিকভাবে অনেক ফোর্সে যাবে, ফলে তার এটা দেখা যাচ্ছে এই রেডিয়াসটা ভেলোসিটির উপরেও নির্ভরশীল। আবার দেখো ম্যাগনেটিক ফিল্ডের কথা যদি আমরা চিন্তা করি, ম্যাগনেটিক ফিল্ড যদি খুব কম হয়, ভেলোসিটি বেশি হয়, তাহলে অনেক বড় বৃত্তাকার পথ তৈরি করবে, তাই না? আবার বেশি হলে তাহলে এটা ছোট বৃত্তাকার পথ তৈরি করবে। তো এখান থেকে আমরা তার যে টাইম পিরিয়ডটা যদি ক্যালকুলেশন করতে চাই, টাইম পিরিয়ডের মানটা আমরা এটুকু পাই। একইভাবে ফ্রিকোয়েন্সি এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ সার্কুলেটিং ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে একটা রেডিয়াস আমরা এখান থেকে বের করতে পারি। স্যার আর এটা এই যে আপনার কথাটা আমি দেখালাম, স্যার আসলে এখানে আমার নেটওয়ার্কের সমস্যা ভাই। দেখো নেটওয়ার্ক সমস্যা, তোমরা কি দেখতেছো, দেখতে পাচ্ছ? স্যার আপনার কথা খুব অস্পষ্ট আসতেছে, বোঝা যাচ্ছে না কথাগুলো স্যার। শোনো, নেটওয়ার্কের মারাত্মক প্রবলেম, নেটওয়ার্ক উইক। হ্যাঁ, এই যে নেটওয়ার্ক নিজেরাও এই হেলমস কয়েল তৈরি করতে পারো। হ্যাঁ, এখানে মানে মোট কথা ইলেকট্রনটাকে সার্কুলার পথে মুভ করানোর জন্য যত রকম সেটআপ দেওয়া যায়, তার চারিপাশে ম্যাগনেটিক ফিল্ডের যে ইন্টারাকশনগুলি দেওয়া যায়, সেই যে হলো মূলত মূল বিষয় আর কি। হ্যাঁ, তো এই হেলমস কয়েলের মাধ্যমে ইলেকট্রনটাকে তোমার মানে মুভ করানো যায় আর কি। হ্যাঁ, এই যে দেখো আমরা ইউটিউবের পিকচারগুলো যদি দেখি কিভাবে, না 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 এটা অন্যটা। ওকে, তাহলে এখান থেকে আমরা এই তার যে টাইম পিরিয়ড, ওই সার্কুলার পথের তার যে ফ্রিকোয়েন্সি এবং তার যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটা আমরা এখান থেকে বের করতে পারি। ওকে, পার্টিকেলের জন্য। এবং এখান থেকে এইটা থেকেই এখন এই হেলমস কয়েল
বলতে পারো আমরা কি বের করতে পারি যদি এখান থেকে খেয়াল করো আমরা তো এই যে তোমরা ইন্টারমিডিয়েট পড়ছো কোনো কিছু E/M পড়ছো অর্থাৎ ইলেকট্রনের ম্যাস প্রতি একক ভরের জন্য ইলেকট্রনের চার্জ এখান থেকে এই হেলমহোল্টজ স্কেলের মাধ্যমে এইটা আমরা ক্যালকুলেশন করতে পারি যদি এটা ইলেকট্রন ইউজ করি সিঙ্গেল ইলেকট্রন তাহলে এখানে কতটুকু ইলেকট্রনের মানে একক ভরের জন্য কতটুকু চার্জ আছে এইটা E/M বের করা যায় এখান থেকে আচ্ছা হেলিক্যাল পাথ তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমরা এরকম করে একটা হেলিক্যাল পাথ অর্থাৎ এই যে এইটা এই পিকচার হেলিক্যাল পাথ ইলেকট্রনটা মুভ করতেছে এখানে তো এখানে বিভিন্ন মানে ম্যাগনেটিক ফিল্ডের ভিন্ন ভিন্ন মানের জন্য অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে যদি আস্তে আস্তে ভেরিয়েশন হয় তখন আমরা এই হেলিক্যাল পাথটা তৈরি হতে পারে আর কি তো হেলিক্যাল তো তোমার একটা ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমরা ট্র্যাপিং করি এই যে ট্র্যাপড ইন ম্যাগনেটিক হেলিক্যাল পাথের মাধ্যমে ম্যাগনেটিক বোতলের মতো তৈরি করা যায় অর্থাৎ মানে আমার ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমি কখনো বাড়াই কমাই অর্থাৎ এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আমি অ্যাপ্লাই করতেছি সেই ম্যাগনেটিক ফিল্ডের মানটা যদি কখনো বাড়ে কমে তাহলে আগে আসলাম ইলেকট্রিক ফিল্ডের মানটা ওই যে মানে আর এর মানটাও কিন্তু বাড়ে কমে ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়া কমার সাথে সাথে তাই না তো এখানে এই যদি ম্যাগনেটিক ফোর্স এবং ডায়ামিটার চাচ্ছি তো যদি আমার এই ইলেকট্রনের মুভমেন্টের যে পথগুলোকে যদি আমরা এরকম করে তার মানে যে ফোর্সটা কাজ করবে যেহেতু ফোর্সটা সার্কুলার ফোর্স হিসেবে কাজ করতে চারিদিকে ফোর্সটা তাই না চারিদিকে মানে তার লম্ব বরাবর কাজ করতেছে চারিদিকে তৈরি করতে পারে অর্থাৎ এখন এই মানটাকে যদি আমি কন্টিনিউয়াসলি মানে সফটওয়্যার বা প্রোগ্রামিং এর মাধ্যমে বাড়াই এবং কমাই একটা রেট দিয়ে দিলাম যেটা এই রেটে বাড়বে আবার কমবে ফলে এটা এরকম করে একটা ম্যাগনেটিক ট্র্যাপিং তৈরি করবে বোতলের মতো তৈরি করবে এবং এইটা যদি কন্টিনিউয়াসলি যদি সোর্স থেকে তুমি যদি এই মানে ম্যাগনেটিক ফোর্স পাওয়ার যদি তুমি অ্যাপ্লাই করো এরকম একটা 3D ইমেজ তোমরা কন্টিনিউয়াসলি দেখতে পাবা যেই জিনিসগুলো তোমরা দেখবা ডেকোরেশন বা অন্যান্য ইলেকট্রিক্যাল তোমরা যখন ইয়ে করো মানে লাইটনিং করা বা বিভিন্ন স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে দেখা যায় এরকম ইমেজ 3D ইমেজ দেখা যায় তাই না আসলে ওই গণনাটা এখানে এই হেলিক্যাল পাথ বা বিভিন্ন ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে হেলিক্স তৈরি করা হচ্ছে আর কি এখন ওইটার অতটা ইন ডিটেইলস তোমার পড়ার দরকার নাই জাস্ট এটুকু জানো যে এখানে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাপ্লিকেশন আছে আচ্ছা এই এখানে এই জিনিসটা একটু ভালো করে পড়বা একটা প্রবলেম আছে এখানে সিম্পল প্রবলেম অর্থাৎ এই সোর্স থেকে পাওয়ারের মাধ্যমে সোর্স থেকে আমার এই চার্জকে ইনজেক্ট করা হলো চার্জটা এইভাবে যাচ্ছে যাই আবার এটা এখানে তোমার মুভ করতেছে এখানে দেখতে পাচ্ছ আচ্ছা এই মানে এই যে পিকচারের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের কোন দিকে আছে বলো তো দিকটা কোন দিকে এখানে পিকচারে ম্যাগনেটিক ফিল্ড হ্যাঁ হ্যাঁ তার মানে এ থেকে আমাদের যে স্ক্রিন থেকে আমাদের দিকে সরাসরি আমাদের দিকে ফেস করছে মোট কথা এটা হলো স্ক্রিন থেকে আউটওয়ার্ড তাই না এই যে ডট যে যেটা দেখতে পাচ্ছ আউটওয়ার্ড ডিরেকশনে আসছে তো এখানে প্রবলেম হ্যাঁ আউটওয়ার্ড তো এখানে এই যে মানে ইলেকট্রন ইনজেক্ট করা হয়েছে তো এই যে ইলেকট্রন গান থেকে হ্যাঁ চার্জ
ইনজেক্ট করা হলো। এখন এই আউটার ডাইরেকশনে মানে তার ম্যাগনেটিক ফিল্ড আছে থাকলে এখানে এই জায়গাতে একটা ডিটেক্টর রাখা আছে যেখানে মানে ইলেকট্রনটাকে ডিটেক্ট করার চেষ্টা করা হচ্ছে কতটুকু দূরত্ব এটা ইলেকট্রনটা তোমার ডিটেক্ট হয়। তো আমরা একটা এটা কতটুকু যে হাফ সার্কেল তৈরি করছে এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে এখানে রেডিয়াসটুকু আছে এইটুকু। তো এটা সব মিলিয়ে তোমার দেখো ভোল্টেজ দেওয়া আছে 1000 ভোল্ট, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে এত মানে 80 মিলি টেসলা, চার্জ দেওয়া আছে ইলেকট্রনের চার্জ, এবং ডিসটেন্স দেওয়া আছে 1.6.625 মিটার। আর এটা হলো অ্যাটমিক ম্যাস ইউনিট। ইন্ডিভিজুয়াল আয়নের ক্ষেত্রে ইউ সমান এটুকু ধরতে হবে। এখান থেকে এটা ইউজ করে তোমাকে তার এনার্জি ক্যালকুলেশন কি ই প্লাস ই সমান কে প্লাস ইউ ধরে এখানে তার কাইনেটিক এনার্জির ক্যালকুলেশন করে মোটামুটি যে প্রশ্নটা এখানে আসছে যে তার ভেলোসিটি মানে ফাইন্ডিং যেটা আর কি চার্জ বের করতে হবে কতটুকু চার্জ অ্যাটমিক ম্যাস ইউনিটে তার ম্যাস কতটুকু আছে সেটা এখানে বের করতে হবে। আছে এখানে এই পটেনশিয়ালের মাধ্যমে কোন একটা চার্জকে যদি আমি চার্জিত করি তাহলে তার এনার্জি কতটুকু হচ্ছে কিউ ভি। যে কোন একটা পটেনশিয়ালের মাধ্যমে যদি তুমি কোন একটা চার্জকে চার্জিত করো তার এনার্জি হচ্ছে কিউ ভি। এটা হলো এই যে এনার্জিটুকু পটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। আর দুইটা মিলে যদি সাম্যাবস্থা বিরাজ করছে এখান থেকে তোমার ভেলোসিটির ইকুয়েশন হলো আমার এইরকম। তারপরে আর এইটা হলো ওই যে আমরা মানে সার্কুলার পথে মুভমেন্টের যে ইকুয়েশন দেখে আসছি একটু আগে এটা এখানে। তো এই ভেলোসিটি ইকুয়েশনটাকে এর ভিতরে বসিয়ে দিয়ে আলটিমেটলি এই এক্স ডিসটেন্সটা এখান থেকে তোমার যদি আর এর মান আমি জানি এই এক্স হলো 2r এই যে এটা, অর্থাৎ এখানে এই যে পিকচারটার ভিতরে যে দেখতে পাচ্ছ এই পিকচারটা এমন ভাবে কন্ট্রোল করা হয় যে এটা আমার x সমান 2r এর সমান হবে। হ্যাঁ, এটা 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 স্বাভাবিক যদি এটা অনেক বড় হয় সেটাও কিন্তু x সমান মানে মাঝখান থেকে এটা কন্ট্রোল করা হচ্ছে। ঠিক আছে, এখান থেকে এই m এর মানটা আমরা বের করতে পারি। আচ্ছা, এখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি পড়তে চাচ্ছি যেটা সাইক্লোট্রনস এন্ড সিনক্রোট্রনস। তোমরা সাবান অ্যাটমিক এনার্জি কমিশনের সাবারে এই সাইক্লোট্রন রিয়েক্টর আছে। হ্যাঁ, রিয়েক্টরের মানে এগুলো সাধারণত তোমার আইসোটোপ প্রোডাকশনের ক্ষেত্রে সাইক্লোট্রন ইউজ করা হয়। মেডিকেল সায়েন্সে সাইক্লোট্রনের ইউজ আছে এবং সিনক্রোট্রনের ইউজ আছে। তো সাবারে যেই সাইক্লোট্রনটা আছে সেটা হলো 3 মেগাওয়াট সাইক্লোট্রন আছে। অর্থাৎ এটা দিয়ে তোমার আমরা বিভিন্ন আইসোটোপ তৈরি করা হয় সাবারের যে রিকোয়ারমেন্ট অনুসারে, মানে বিভিন্ন যে ক্যান্সার থেরাপি বলো বা অন্যান্য যে রিসার্চ গুলি বলো, যে মেডিকেল সায়েন্সের যে অ্যাপ্লিকেশন গুলি বলো, সেখানে বিভিন্ন ডাক্তার হয়তো অনেক সময় দেখা যায় সাইক্লোট্রন থেকে আইসোটোপ তৈরি করে দেওয়া হয়। এবং আইসোটোপের আচ্ছা আইসোটোপের কি লাইফ টাইম আছে? অ্যানসার মি। আইসোটোপের একটা নির্দিষ্ট লাইফ টাইম থাকে, তাই না? অবশ্যই স্যার। লাইফ টাইম অনুসারেই সেটার ব্যবহারটা হয় আর কি। হ্যাঁ, আইসোটোপ ওই যে কারণ দেখা গেল কোনো কোনো মানে যেমন আয়োডিন গল বা তারপরে আরো কি কি যেন মানে গলগণ্ড রোগ নাকি এটা গলগণ্ড যেন রোগ ডিজিজ। তারপরে দেখা যায় যে তোমার গলায় যে টিউমার হয়, তারপরে আরো অনেক ক্ষেত্রে দেখা যায় স্কিনে টিউমার হচ্ছে, ব্রেনে টিউমার হচ্ছে, মাথায় হয়, মানে বিভিন্ন জায়গায় টিউমার হয়। এই টিউমার থেরাপিতে কিন্তু এই যে তোমার আইসোটোপ ইউজ করা হয়। তো এখানে আমরা সাইক্লোট্রনটা কিভাবে কাজ করে সেইটা নিয়ে আমরা পড়াশোনা করব। এই সাইক্লোট্রন ব্যবহার করেই তোমার
এটা প্রুফ করা হয়েছে যে নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন এবং প্রোটন থাকে, হ্যাঁ, এবং আরো যে জিনিসগুলো আছে যে দেখো, such beams are instrumental in the discovery of atomic nuclei consist of protons and neutrons consist quark and gluons. হ্যাঁ, সাইক্লোট্রন ইউজ করেই আমরা নিউটনের এই প্রোটন এবং নিউটনের ভিতরে যে কোয়ার্ক আছে, কোয়ার্কের পরে আবার যে গ্লুয়ন আছে, সেই জিনিসগুলো আসলে সাইক্লোট্রন এবং সিনক্রোট্রন ব্যবহার করে তোমার প্রমাণ করা হয়েছে। এবং তোমরা জানো যে পরবর্তী ধাপে কোয়ার্কের পরে আরো যেন কোয়ার্কের অংশ যেন বলা হয় আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, তারপরে স্ট্রেঞ্জ কোয়ার্ক। কোয়ার্ক মোট কয়টা আছে বলো তো দেখি একজন? 6টা না? 6টা স্যার। ইয়েস স্যার। 6টা কোয়ার্ক আছে, 6টা। এই জিনিসগুলো আসলে এই সিনক্রোট্রন ব্যবহার করে আমরা মানে এখানে দেখো এই যে চিত্রে আছে, এটা হলো তোমার মানে এমন ভাবে ডিজাইন করা হয়েছে সাইক্লোট্রনটা যে আমরা যদি একটু মানে ইমেজ দেখাই, এটা হলো একটা মানে সাইক্লোট্রনের ডিজাইন, অর্থাৎ এখানে এই সাইক্লোট্রনের ডিস্ক থাকে 2টা। আমরা চিত্রের দিকে খেয়াল করি, তোমরা কি দেখতে পাচ্ছ এই যে হাফ সার্কেল একটা ডি, অর্থাৎ এখানে একটা এই যে ডিস্ক আছে হাফ ডি, এখানে আছে অপর হাফ ডি, এবং এটার মধ্যে এই হাফ ডি এর মধ্যে 2টার মধ্যে তোমার পজিটিভ, একটাতে তোমার এই অসিলেটর কানেক্টিং থাকে, পাওয়ার কানেক্টিং থাকে আর কি এখানে। তো এটা দিয়ে হলো মানে এই যে 2টা ডিস্কের মধ্যে তোমার পজিটিভ নেগেটিভ যদি কানেকশন, কি হলো, কোথায় গেল? ওকে, look at this picture please. এখানে আমরা যে যেই কথাটা বলতেছিলাম যে আমি এটাকে কেটে নিই, দেখা যাচ্ছে কি? Yes, sir. হ্যালো, যাচ্ছে কি, দেখা যাচ্ছে? Yes, sir. No, sir. কথা বলো। ওকে, তাহলে এই সাইক্লোট্রনের ক্ষেত্রে দেখো এখানে আমরা যদি দেখি, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কি এরকম কোনো কেক খাইছো না? কেক আছে না? আরে মানে আমরা যদি বলি বার্গার, যদি একটা বলি, হ্যাঁ, অনেকটা মোটা হয়, হ্যাঁ, স্যার আপনি কিছু পিজা যদি মানে ভাগ করলে এই পিজার, হ্যাঁ স্যার আপনার স্ক্রিনটা ফেটে গেছে, আপনি কি কিছু দেখাচ্ছেন? আমি দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন So স্ক্রিনটা স্টাক হয়ে আছে, মানে এক জায়গায় ফিক্স হয়ে আছে। আর সেটা অনেকক্ষণ ধরে যাচ্ছে কিনা? আরে ভাই, এই যে ইমেজটা দিলাম সেটা কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে। দেখো, ওকে, তাহলে এখানে এই যে আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি, এই সাইক্লোট্রনের আমরা যদি একটা বড় একটা বার্গার নেই, 12 ইঞ্চি একটা বার্গার নিলাম বা 10 ইঞ্চি একটা বার্গার নিলাম, আরে পিজা নিলাম, এই পিজাটা 2 ভাগ করলাম। এই পিজার এই যে এইটা হলো হাফ সার্কেল পিজা, এটা হলো বাকি হাফ, এর ভিতর দিয়ে এই 2 পিজার ক্ষেত্রে
তারপরে ডিলিট করে কেমনে, মহা সমস্যা পেল, ইরেজার। ওকে, তাহলে এখন এইটার মধ্যে দেখো এই যে ব্যাটারি কানেকশন আছে কি এখানে দেখতে পাচ্ছ, ব্যাটারি এই যে ফ্রিকোয়েন্সি অসিলেটর দেখা যাচ্ছে কি রে ভাই? জি স্যার। জি স্যার। তাহলে Yes, এখান sir. থেকে আমরা এই ফ্রিকোয়েন্সি এই অসিলেট করে এখান থেকে ইলেকট্রনটাকে তোমার এদিক দিয়ে এই যে এখান থেকে ইলেকট্রনটা মুভ করতে দেখো এই যে চারিদিকে, অর্থাৎ এটার মধ্যে পজিটিভ নেগেটিভ করে এখন এই যেহেতু দুই পাশে নর্থ পোল সাউথ পোল আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, ফলে ইলেকট্রনটা তখন করে কি এইভাবে মুভ করতে থাকে। এটাকে যতই মুভ করা হয় ততই তার কাইনেটিক মানে এনার্জি বাড়তে থাকে, ভেলোসিটি বাড়তে থাকে, বাড়তে একটা পর্যায়ে এসে এটাকে এই দিক দিয়ে বের করে দেওয়া হয় এবং এখানে একটা টার্গেট থাকে এটা, ঠিক আছে? এই টার্গেটের মধ্যে এসে এটাকে হিট করে আমার অন্য কাজগুলো করা হয়। তোমরা গুগলে যদি সার্চ দাও দেখবা যে একটা জিনিস এটা পাইবা, সার্ন। জি স্যার, অনেক হাই ভোল্টেজে একটা ইলেকট্রনকে নিক্ষেপ করছিল ওরা। হ্যাঁ, সেখানে ওই যে তোমরা জানো কিছুদিন আগে গড ড্যাম পার্টিকেল আবিষ্কার করছে, যেটা যে ওই যে তোমার যেটা আইনস্টাইন মানে বলে গেছিল, তাই না? ওই যে ওইটাও কিন্তু আবিষ্কার করছে এই যে, হ্যাঁ হ্যাঁ বোসন কণা যেটা আর কি। তো এই এখানেও এইটাও কিন্তু একটা বিশাল রিয়েক্টর, তোমরা জানো সেই রিয়েক্টরটা এটা মানে এই যে এটা মানে বিশাল ডিজাইন। হ্যাঁ, এটা জার্মানি, তারপরে সুইডেন, আরো যেন 3টা কান্ট্রির বর্ডারের নিচে আছে। হ্যাঁ, প্রায় 27 কিলোমিটার এরিয়ার, 27 কিলোমিটার পরিধি সম্ভবত আছে ওইটার, ওইরকম একটা রিয়েক্টর কিন্তু মাটির নিচে আছে। হ্যাঁ, ঠিক আছে, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা অনেক বিশাল, এটার ভিতর দিয়ে আসলে হাই, এটা বিভিন্ন জায়গায় নিশ্চয়ই তার স্টেশন আছে, অনেক স্টেশন আছে এটাকে অবজার্ভ করার জন্য বা তাকে আরো এনার্জি দেওয়ার জন্য। হ্যাঁ, তো তোমরা যদি ভবিষ্যতে কেউ মানে অ্যাটমিক এনার্জিতে জয়েন করো, এখানে কিন্তু কোনো এক সময় যাইবা যদি অ্যাটমিক এনার্জিতে জয়েন করো আর কি কখনো, ঠিক আছে? তো এই তোমার সাইক্লোট্রনটা ঠিক এইভাবে কাজ করে, তার দুই পাশে মানে আমরা মানে দুইটা ডি থাকে। ডি বলতে এটা ওই যে আমরা যেটা দেখালাম একটা রুটিকে যদি আমরা দুইটা পার্ট করে এই দুই পার্টের মধ্যে ভোল্টেজ ড্রপ কিন্তু থাকে, আবার গ্যাপ থাকে। হ্যাঁ, গ্যাপ থাকে, আমরা ইলেকট্রনটাকে এটার ভিতর দিয়ে অসিলেট করা হবে, এটাকে তোমার হাই এনার্জি দেওয়া হয়। আর যেহেতু দুই পাশে ম্যাগনেটিক ফিল্ড আছে তোমরা এই আপ ডাউনে ম্যাগনেটিক ফিল্ড থাকে, ফলে এটা আস্তে আস্তে তোমার ভেলোসিটি বাড়তে বাড়তে একটা পর্যায়ে যখন ফাইনাল ভেলোসিটি হয় তখন এটা কি করা, এখানে যে টার্গেট আছে তোমরা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে এটাকে ডিফ্লেক্ট করে একটা নির্দিষ্ট জায়গায় এটাকে তোমার নিয়ে যাওয়া। তো এখানেও ঠিক একইভাবে তার রেডিয়াস অন্যান্য জিনিসগুলা আমার ক্যালকুলেশন করা যায়। এটা করতে কি একইভাবে তোমার এই যে রেজোনেন্স অসিলেশন কতটুকু কিভাবে কাজ করতে হবে তোমরা এখানে দেখো যে কিভাবে আমরা এই যে দুইটা ডি, এখানে এই যে এইটা একটা ডি, এটা একটা ডি, এর ভিতর দিয়ে দুইটার মধ্যে আমরা কানেক্টিং করে মানে এই যে সোর্স অফ ইলেকট্রন, এখানে সোর্স থেকে এইটাকে তৈরি করে এইভাবে এটা খালি রোটেট করতে থাকে, রোটেট করতে একটা পর্যায়ে এটা তোমার ইলেকট্রনটা এই দিয়ে আসা এই ইনজেক্ট হয়ে যায়, বের হয়। তো কিভাবে সাইক্লোট্রন কাজ করে তার জিনিসগুলো এখানে আমরা ইন ডিটেলস দেখতে পেলাম। এবং তার দেখো এই অসিলেশন ফ্রিকোয়েন্সি রেজোনেন্স কন্ডিশন যখন হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল অসিলেশন, আমরা তার ফ্রিকোয়েন্সিটা এখান থেকে আমরা এখানে বের করতে পারি আর এই প্রোটন সাইক্লোট্রনটার মাধ্যমেও তোমার প্রোটন ইনজেক্ট করা হয়, সিনক্রোট্রন। দেখো মজার জিনিস, এখানে 1 টেরাভোল্ট অনেক মানে
এটা কোথায় আছে? ফার্মি ল্যাবে একটা আছে, দি প্রোটন সিনক্রোট্রন এট ফার্মি ল্যাব, ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরি ইন ইলিনয়েস। তার এটা সার্কামফারেন্স কত দেখো তো? সার্কামফারেন্স পরিধি কত? 6.3। ওকে, 6.3 কিলোমিটার। তার মানে এই ইলিনয়েসের ফার্মি ল্যাবের যেই তোমার সিনক্রোট্রন আছে তার পরিধি হলো 6.3 কিলোমিটার, অর্থাৎ বিশাল একটা পরিধির। তার মানে রেডিয়াস কত হইতে হবে এখানে দেখো তো, বলো তো একটু ঝটপট বলো। 2 পাই আর সমান হলো 6.3 কিলোমিটার, তার মানে 6300 মিটার। তার মানে আর কত হবে? অলমোস্ট হচ্ছে, মানে আমি যদি এটাকে 7 ধরি, 3 দুগুণে 6 7, 1 কিলোমিটার স্যার। 1.0026। So 1 kilo 1 মানে 1.002673. হিউজ, তাই না? অনেক বড় না? 1 কিলোমিটার। মানে 1 কিলোমিটার মানে মানে রেডিয়াস। তাহলে তুমি যদি তার ব্যাস ধরো তুমি 2 কিলোমিটার, তার মানে আমরা যদি বুয়েট থেকে মোটামুটি এটা কতটুকু হবে? বুয়েট থেকে তো মনে হয় এটা হয়ে যাবে জিগাতলা, হবে কি? হবে। বুয়েট থেকে জিগাতলা কাঁচা বাজার, মানে আমি যদি সোজাসুজি চিন্তা করি আর 2 কিলোমিটার, হ্যাঁ, কম না কিন্তু অনেক বড়। আর সার্নের যেটা আছে রেডিয়াস, আমি যদি ওইটাকে ওইভাবে দেখি কত আছে। এটা হলো 4 কিলোমিটার। ওকে, 4 কিলোমিটার দেখতে পাচ্ছ কি? জি স্যার। এটার 4 কিলোমিটার, এবং এটার যদি লোকেশন দাও, প্লেস যদি বলো, মানে কোন কোন জায়গায় আছে, এটা হলো তোমার 3টা দেশ মিলে মনে হয়েছে। ফ্রান্স কোথায় কোথায় আছে এটা? এই যে এটা তৈরি করছে কারা কারা? সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউনাইটেড কিংডম এবং মোর আরো অনেক দেশ মিলে কিন্তু সেটা করছে আর কি। হ্যাঁ, এটা এই যে দেখো, এই যে এই পিকচারটা যদি তুমি দেখো এখানে, হ্যাঁ 3D পিকচার দেখতে পাই, এটা কিন্তু গুগলে সার্চ দিলেও তার লোকেশনটা দেখতে পাবো আর কি। এই যে দেখো মাটির নিচে কোথায় কোথায় আছে, এখানে মানে 3টা দেশ মিলে 3 দেশের বর্ডারের মধ্যে আছে। এটা কিভাবে ইনজেক্ট করে সেই জিনিসগুলো আছে এখানে, অনেক বড় বিশাল। ফ্রান্স এটা এই কোণে মনে হয় আছে, দেখো তাহলে এখানে এই পিকচারটাতে দেখতে পাচ্ছ ফ্রান্স আছে, তারপরে কোনটা আছে? ফ্রান্স, তারপরে এটা কোনটা? এই পাশে বার্ন, যেটা সুইজারল্যান্ড, তারপরে ফ্রান্স, সুইজারল্যান্ড, আর কোনটা? মানে 3টা দেশের বর্ডারে কিন্তু এটা, বুঝছো? জেনেভা, জেনেভা কোথায়? জেনেভা সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। স্যার আমি শুনেছিলাম যে সুইজারল্যান্ড আর ফ্রান্সের বর্ডারে। হ্যাঁ, ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডারের মধ্যে আছে এটা, ঠিক আছে? এই যে এখানে আর মাটির নিচে, এবং ওইটার মাধ্যমে ওই সার্নের মাধ্যমে মানে অনেক জিনিস আবিষ্কার হয়েছে। হ্যাঁ, অনেক এলিমেন্টারি পার্টিকেল, তারপরে অনেক এখনো এটা ইউজ হচ্ছে আর কি। হ্যাঁ, ওকে, এখান থেকে এইটার উপর ভিত্তি করে মানে ওই অসিলেশন ফ্রিকোয়েন্সির এই এই প্রবলেমটা একটু দেখবা, কিভাবে তোমার ম্যাগনেটিক ফিল্ড কাজ করে এবং তার কাইনেটিক এনার্জি কতটুকু দিতে হবে, করসপন্ডিং কাইনেটিক এনার্জি কতটুকু, এইটুকু আর কি। হবে না আজকে। আজ তোমাদের তো আগামী শনিবারে কি ক্লাস হবে? কোনো ছুটি আছে নাকি? জি স্যার, ছুটি আছে। স্যার আগামী শনিবার ছুটি। ছুটি?
এরপরে তো 26 তারিখে ছুটি রে ভাই। দাঁড়াও, ইয়েস স্যার, 2 দিন ছুটি। তাহলে তো খবর আছে, এটাকে অফ করে দিই দেখালে আজকে এখানে